আরেকবার আপনাদের সামনে হানা টেলসে। অলরেডি 10 মিনিট লেট। এই খাবার দাবার খাইয়ে এসে বাচ্চাদের রাস্তার প্রতিদিনই সময়টা রাখা হয় না, কথাটা রাখা হয় না, একটু এপাশ ওপাশ হয়ে যায়। সে কারণে সবার প্রথমে আমি মার্জনা চেয়ে নিচ্ছি আর রিকোয়েস্ট করছি যারা আছেন, যারা জানেন আজকে লাইভ আছে, তারা একটু ঝটপট জয়েন করে যান। আমি ঠিক 2 মিনিট ওয়েট করব, তারপরে আমার গল্প আমি শুরু করব। আপনারা যারা জয়েন করবেন ওয়েলকাম, আর যারা জয়েন করতে পারবেন না, নানা কাজে ব্যস্ত আছেন অথবা ঘুমোতে যাচ্ছেন, তারা পরে রেকর্ডেড লাইভটা শুনে নেবেন। এই স্লো কানেকশনটা প্রত্যেক দিনই দেখায়, কেন যে স্লো কানেকশন থাকে জানি না। লাইভ শুরু হলেই কেমন জানি একটা স্লো কানেকশন এসে যায়। আচ্ছা, অপেক্ষা না করে আমি শুরু করছি। আমি যদিও দেখতে পাচ্ছি না কেউ জয়েন করেছেন কিনা, অ্যাডমিন অ্যাপ্রুভ দিয়েছেন সেটা দেখেছি, আর কাউকে আমি দেখতে পাচ্ছি না যে কেউ জয়েন করেছে, বাট তবুও আমি শুরু করছি আস্তে আস্তে। আপনারা যদি আসেন তো ঠিক আছে। আজকে আমি দুটো গল্প বলবো। এর একটা হচ্ছে ভৌতিক আর একটা হচ্ছে কি বলবো, অলৌকিক। প্রথমটা ভৌতিক বলি। যদিও কেউ প্রেজেন্ট না থাকলে গল্প বলতে একটা কেমন আনইজি ফিলিং হয়, ইয়েট কিছু করার নেই। প্রথম যে গল্পটা আমি বলবো সেই গল্পটা হচ্ছে এরকম যে একটি মেয়ে, মানে একটি বউ, মানে একটি মেয়েই তো একটি বউ হয়, তো এরকম একটি মেয়ে বিয়ে হয়েছিল কলকাতার, মানে এমনিতে মেয়েটির বাড়ি হচ্ছে চাকদাতে, বিয়ে হয়েছিল কলকাতাতে। তো বিয়ে হওয়ার পরে তার হাজব্যান্ডের কর্মসূত্রে তাকে জব্বলপুরে, মানে তার হাজব্যান্ডের ট্রান্সফার ছিল, সেই কারণে তাকে জব্বলপুরে যেতে হয়েছিল। তো এমনি ভালো মেয়েটি, পড়াশোনায় ভালো, গান বাজনায় ভালো, আর বিয়ের পরে আর পড়াশোনায় ভালো দিয়ে তো আর সেভাবে মানে কিছুদিন আগে পর্যন্ত বিচার হতো না। বর্তমান দিনে হয়তো পড়াশোনার একটা গুরুত্ব দেওয়া হয় বা সবাই চাকরি পেয়ে তারপরে বিয়ে টিয়ে করার কথা চিন্তা করে। তো আমি যখনকার কথা বলছি তখনকার দিনে ওই গ্র্যাজুয়েট একটা মানে বিয়ের একটা মাপকাঠি ছিল, আর দেখতে শুনতে ভালো হলে, একটু রান্না বান্না গান বাজনা জানলেই সে হচ্ছিল মানে সুযোগ্য পাত্রী। তো আমি যার কথা বলছি সেই মেয়েটির নাম রমা। তো এই রমার বিয়ে হয়েছিল সুদীপের সাথে। হ্যাঁ, তো সুদীপ্তর সাথে বিয়ে হয়েছিল রমার। তো সুদীপ্ত সরকারি চাকরি করত, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করত, যে কারণে সুদীপ্তর ট্রান্সফারেবল জব এটা জেনেই রমার বিয়ে হয়েছিল। তো যথারীতি কলকাতায় তার শ্বশুরবাড়ি, চাকদায় তার বাপের বাড়ি, এবং তাকে তার স্বামীর কর্মসূত্রে জব্বলপুরে থাকতে হয়। ভালো ঘরকন্যা চলছিল, সুস্থভাবেই সমস্ত কিছু চলছিল। এরকম চলতে চলতে রমার প্রথমে একটি ছেলে হয়, আর তার 2 বছর পরে আর একটি মেয়ে হয়। ওয়েল সেটেলড ফ্যামিলি। এরকম অবস্থায় রমা একটু না দিনে দিনে কিরকম কালো হয়ে যেতে থাকলো। মানে ওর রং ছিল বেশ পরিষ্কার, মানে ফর্সা যাকে বলে, কিন্তু আস্তে আস্তে একটা কালো ভাব ওর শরীরের মধ্যে পড়তে থাকলো। এবং ওর যেটা হতো সেটা হচ্ছে ও খুব টায়ার্ড থাকতো, এবং কিরকম মানে ওর কোনো কাজ করতে ইচ্ছে করতো না, ওর খাবার দাবার খেতে ইচ্ছে করতো না, এরকম আর কি ওর শুরু হলো। তো ওখানকার যে ডাক্তারপত্র ছিল সমস্ত কিছু দেখানো হলো। দেখাবার পরে যখন দেখলো যে কিছুতেই কিছু হচ্ছে না,
তখন মানে সুদীপ তো ভাবলো যে ওকে কলকাতায় নিয়ে একবার ডাক্তার দেখানো হোক, তাহলে যদি কিছু ভালো হয়। তো যথারীতি কলকাতায় নিয়ে আসা হলো, ডাক্তার দেখানো হলো। সেই সময়কার যত রকম উন্নত চিকিৎসা পরিষেবা ছিল সবই আর কি ওকে দেওয়া হলো, কিন্তু কিছুই কিন্তু ধরা পড়ছে না। আর রমার কোনো উন্নতি তো হচ্ছেই না, দিনে দিনে অবনতি হচ্ছে। আগে রমা তার নিজের বাচ্চাদের পড়াশোনার খেয়াল রাখতো, কিন্তু এখন আর সেটাও রাখতে পারে না, কোনো রকমের রান্নাটুকু করে। তো সুদীপ তো বললো যে না, ওকে রান্নাও করতে হবে না, তারপরে কোন দিন কোনো অ্যাক্সিডেন্ট হবে। তো সে কারণে একটা রান্নার মানে একটা সব সময়ের লোক কলকাতা থেকে নিয়ে ও জব্বলপুরে গেল। কলকাতা থেকে হোক চাকদা থেকে হোক নিয়ে জব্বলপুরে গেল, যে সে সব সময় থাকবে, সবার দেখাশোনা করবে, এরকম ভাবে রমাকে যতটা রেস্ট দেওয়া যায় সেটাই আর কি ওর হাজবেন্ড চেষ্টা করলো, এবং ডাক্তার যে সমস্ত ওষুধপত্র দিয়েছিল সেগুলো নিয়মিত খেতে লাগলো। কিন্তু কিছুই উন্নতি নেই। তো যাই হোক, এভাবেই চলছে। এবার যে বছরটার কথা বলছি সেই বছর মানে ওরা প্রতি বছর পুজোর সময় কলকাতায় চলে আসতো। তো আমি যে বছরের কথা বলছি সে বছরও যথারীতি ওরা কলকাতায় আসার প্রস্তুতি নিচ্ছে, যে সেপ্টেম্বর মাস, সেটাও সেপ্টেম্বর মাস ছিল, সেপ্টেম্বর মাসে ওরা কলকাতায় আসবে, কলকাতায় এসে পুজোর শপিং টপিং করবে, এবং তারপরে ওরা আবার ফিরে যাবে। তাতে রমা যদি না ফিরে যেতে চায়, রমা রমার বাপের বাড়িতে থাকবে, আর বাচ্চাদের নিয়ে সুদীপ্ত ফিরে যাবে, আবার তারপরে পুজোর সময় আসবে, এরকম আর কি একটা প্ল্যান ছিল। তো বিশ্বকর্মা পুজো যেহেতু প্রতি বছরই সেপ্টেম্বর মাসেই হয়, তো ঠিক হলো যে বিশ্বকর্মা পুজোর ঠিক 3-4 দিন আগে ওরা আসবে, আর বিশ্বকর্মা পুজোর 2 দিন আগে ওরা শপিং টপিং করবে, করে বিশ্বকর্মা পুজোর পরের দিন ওরা আবার জব্বলপুরে ফিরে যাবে। তো রমা বললো যে না, আমি আর কলকাতায় থাকবো না, আমিও জব্বলপুরেই ফিরে যাব, পুজোর সময় তো আবার আসবোই। তো ওদের কেনাকাটা মানে ওদের একটা অবস্থাপন্ন পরিবার ছিল, ওদের কেনাকাটা বেশ মানে যথেষ্ট পরিমাণে হতো। জামা কাপড়ই শুধু নয়, ওরা পুজোর সময় সোনা গয়নাও কিনতো। তো ওরা রীতিমতন কি কি কেনা হবে, কি কি কেনা না হবে সেই সমস্ত নিয়ে পুজোর আগে থেকেই রমা আর সুদীপ্তর আলোচনা হতো, কাকে কি দেওয়া হবে, এবং শ্বশুর বাড়ির তরফে সকলকে, বাপের বাড়ির তরফে সকলকে ওরা জিনিসপত্র দিত। তো সে বছর সুদীপ্তর কিরকম জানি একটা মনে হচ্ছে যে রমার শরীরটা তো খারাপ, রমার অনেক দিনের শখ ছিল যে একটা ডিজাইনের সীতাহারের, মানে একটা ডিজাইন ওর পছন্দ ছিল সেই সীতাহারের। তো সুদীপ্তর ইচ্ছা হলো যে ওই বছর ওকে ওই সীতাহারটা দেবে। তো ওকে জানালো, বললো যে তুমি এবার সীতাহারটা তোমাকে মানে দেবো। তো রমা তো খুব খুশি যে ওর খুব পছন্দের সীতাহার, তো কোন দিন সেটা পরবে, তার সাথে কোন শাড়ি টাড়ি পরবে, সমস্ত কিছু ও প্ল্যান করছে যে কিরকম ডিজাইনের শাড়ি কিনবে, কিরকম কি হবে। তো যাই হোক, এই সমস্ত প্ল্যান করে ওরা তো অলরেডি ট্রেনে করে চলে আসলো কলকাতাতে। কলকাতাতে আসার পরে এবার যেদিন ওরা কলকাতাতে পৌঁছলো সেটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর ঠিক 3 দিন আগে। এবার বিশ্বকর্মা পুজোর 3 দিন আগে ওরা যখন পৌঁছেছে, ওরা ঠিক করলো বিশ্বকর্মা পুজোর আগের দিন, মানে ওরা যেদিন এসে পৌঁছেছে তার পরের দিন ওরা কলকাতায় শপিং করবে, এবং ওরা সাধারণত বড় বড় দোকানগুলোতে শপিং করতো, ইন্ডিয়ান সিল্ক হাউস, পিসি চন্দ্র, এরকম জায়গা থেকে ওরা শপিং গুলো করতো। তো ঠিক আছে, ওর রমা ওর শাশুড়িকে আর মাকে বলল যে চলে আসার জন্য, এবং ওর মা ওরা যেদিন আসলো তার পরের দিনই আর কি সকাল সকাল চলে আসবে, এরকম প্ল্যান হলো। ওরা যেদিন এসে পৌঁছলো সেদিন বিকেল বেলা থেকে রমার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হলো। মানে আস্তে আস্তে, মানে প্রথমে অল্প অল্প চিনচিন করে, তারপরে বেশি, তারপরে আরো বেশি, তারপরে এমন একটা হলো যে ঘরে আর রাখা যাচ্ছে না। তো ওকে হসপিটালাইজড করা হলো। তো
তখন কিন্তু উডল্যান্ড নার্সিংহোম হয়ে গেছে। হ্যাঁ, তো ওকে উডল্যান্ড নার্সিংহোমে অ্যাডমিট করা হয়েছিল। তো যথারীতি ওকে যখন নার্সিংহোমে অ্যাডমিট করা হলো, ওর হাজব্যান্ড বলছে না না কি হবে, কিছুই এমন হবে না, ওই একটু স্যালাইন ট্যালাইন করা হবে, করে তোমাকে আবার ছেড়ে দেবে, কিছু একটা হয়েছে নিশ্চয়ই, একটা রুটিন চেক আপ করো, করে কিচ্ছু হবে না, অত টেনশন করো না। আর আমার মুখ টুক কালো হয়ে গেছে, পরের দিন শপিং করবে, ওর কত প্ল্যান, বাচ্চাদের আদর টাদর করে ও তো যথারীতি অ্যাম্বুলেন্সে উঠে উডল্যান্ডে গেল, ওর বাচ্চারাও সাথে গেল, ওর মা শাশুড়ি সবাই সাথে গেল, মানে সবারই একটা মুখ ভার যে মেয়েটার এরকম হলো, কালকে সবাই আনন্দ করে পুজোর শপিং করতে যাব আর আজকেই এরকম হলো, সবাই বলছে যে যেন ফিরে আসে তাড়াতাড়ি করে, কিছু যেন না হয়। কিন্তু ভাগ্য চক্র যাকে বলে, রাত্রি 12টার সময় ওকে মানে এত ব্রিদিং ট্রাবল শুরু হলো যে ওকে ভেন্টিলেশনে দিতে হলো, এবং রাত্রি 3:30টার সময় রমা এক্সপায়ার করে গেল। সে বছর আর শপিং টপিং কিছুই হলো না, সবাই তো মানে এই ব্যাপারটার জন্য প্রস্তুতি ছিল না। আর সুদীপ্তরা 2 ভাই ছিল, প্রদীপ্ত আর সুদীপ্ত 2 ভাই ছিল। তো সুদীপ্ত ছিল বড়, প্রদীপ্ত ছিল ছোট। তো কি হবে, সে বছর বাড়িতে পুজো আর্চার কোনো আনন্দই নেই, কিচ্ছু নেই, কেটে গেল। সাধ্য শান্তি যেরকম যা করার করা হলো। কিন্তু সুদীপ্ত সবসময় না রমাকে ওর চারপাশে একটা ফিল করতো যে যেন আছে ও ভাবতো প্রথমে যে মনের ভুল, এরকম আর কি করে হয়, এরকম কি হয় নাকি। এবার মানে সুদীপ্ত তো আবার চাকরির জায়গায় ফিরে যেতে হবে, তা অলরেডি বাচ্চাদেরকে ওইখানে স্কুলে ভর্তি করা আছে, ওইখানকার স্কুলে। তো আর যেহেতু ওই কাজের মেয়েটি আছে ওদের সব সময়, তো তার উপরে ভরসা করে বাচ্চাদের নিয়ে যে ওই বছরটা অন্তত পক্ষে ওখানে থাকবে, তারপরে সুদীপ্ত আর কি চেষ্টা করছে যে যাতে কলকাতায় ট্রান্সফার নিয়ে আসতে পারে, এই সমস্ত চেষ্টা চরিত্র করছে। আর বাচ্চারা ওখানে নিয়ে গেছে যাতে বছরটা নষ্ট না হয়। তো এই করে টোরে ওই ওখানে ওরা স্কুলে পরীক্ষা দিয়েছে বাচ্চারা, সুদীপ্ত দিন কাটছে। কিন্তু ওর ভেতরে একটা সবসময়ই চলে যে রমা যেন ওর পাশে আছে। এবং এরকম না, ও কিছু কিছু জিনিস ও অবাক হয়ে যায় যে হঠাৎ করে ও হয়তো রুমালটা খুঁজে পাচ্ছে না বা ওর পেনটা খুঁজে পাচ্ছে না, মানে ও কিন্তু তন্ন তন্ন করে যে জায়গাগুলো খুঁজছে, তারপরেই এসে দেখলো আলমারিটা খুলে একদম সামনেই হয়তো রুমালটা রয়েছে। যে ড্রয়ার গুলো টেনে পেনটাও খুঁজলো, কোথাও পেলো না, তারপরে দেখতে পেলো আবার ড্রয়ারটা খুলে পেনটা সেখানে রয়েছে। তো ও খুব মানে কি বলবো, মানে ও ইউজ টু হয়ে গিয়েছিল এটার সাথে যে এরকম হবে, এবং ও বিশ্বাস করতো যে রমা আছে, ও বিশ্বাসই করতো না যে রমা ওকে ছেড়ে চলে গেছে। সময় যায়, দিন যায়, ওর জব্বলপুর থেকে কোনো রকমে ওপর মহলকে ধরে টরে ওর ট্রান্সফার নিয়ে আবার কলকাতায় আসতে সক্ষম হয় সুদীপ্ত। এবার কি হলো, বাচ্চাদেরকে নিয়ে ও যে ওর নিজের বাবার বাড়ি সেখানেই ও থাকলো। আর ওই যে কাজের মেয়েটি, তাকে আর ওরা ছাড়লো না, যে বাচ্চাদের দেখাশোনার জন্য ওকে রেখে দিল। এবার বাড়ির লোক যা হয়, যে বউ মারা গেছে, বছর খানেক হয়ে গেছে, এবার সারাটা জীবন তোর এভাবে যাবে নাকি, আরেকটা বিয়ে কর, এই কর সেই কর করে ওকে এই করতে লাগলো, মানে একটু প্রেশার দিতে লাগলো। কিন্তু ওর শুধু মনে হতো যেহেতু রমা ওর চারপাশে আছে, ওর বিয়ে করাটা ঠিক হবে না। তো এরকম বাড়ির প্রেশারে একটা সময় ও বিয়ে করতে রাজি হলো। আর মানুষ তো তার জীবনের চলার পথে কাউকে তো একটা লাগবেই, তো সেই কারণে ও রাজি হলো। এবং আবার একটি মেয়েকে দেখে ঠেকে সবকিছু জানিয়ে এবং ওই বাচ্চাদের দায়িত্ব নিতে হবে জানিয়ে কিন্তু মানে সুদীপ্তর আবার বিয়ে হলো। এবং রমার বাপের বাড়ির লোকেরাও এটাতে রাজি ছিল, কারণ না হলে একটা মানুষে হয়তো খারাপ পথে চলে যেতে পারে,
বা কিছু অসুবিধে হতে পারে, তার মানে তখনকার দিনে সবাই মনে করতো যে বউ মারা গেলে আরেকটা বউ দরকারি, বউ ছাড়া আর কি জীবন চলে না। তো যাই হোক, বিয়ে হয়ে আসলো। এবার সেটা কিন্তু মানে হলো ওই ওই যে বছর আর কি মারা গেল রমা, তার পরের বছর। এবং ঘটনাচক্রে ওরা তার পরের বছরও মানে সুদীপ্ত কোনো রকম ভাবে পুজো শপিং করেনি, বা তার বাচ্চারাও কিন্তু স্বাভাবিকভাবে শপিং এ যায়নি। হয়তো কাকারা কিছু কিনে টিনে দিয়েছিল, সেইগুলোই ওরা পুজো টুজোতে পড়েছে বা কিছু হয়েছে, এরকম আর কি ঘটেছে। এবার যে তার পরের বছর যখন বিয়ে করলো, সেটা পুজোর পরে বিয়ে করেছে, এবং তারপরে আবার একটা বছর কেটে গেছে, এবার আবার পুজো এসছে। এবার স্বাভাবিকভাবেই পুজোতে তো শপিং করবেই মানুষ। এবার নতুন বউকে নিয়ে বাচ্চাদের নিয়ে সুদীপ্ত শপিং এ যাবে ঠিক হলো। এবার যেদিন ওরা শপিং এ যাবে ঠিক করলো, সেদিনকে সুদীপ্তদের ছিল কলকাতার উপরে দোতলা বাড়ি। এবার ওর যে নতুন বউ, তার নাম আমি এখানে মানে কি বলবো, গল্পের খাতিরে ধরে নিচ্ছি প্রিয়া। তো প্রিয়া সকালবেলা মানে প্রিয়া কি হয়, যেরকম বউরা কাজকর্ম করে বাড়ির, সেরকমই কাজকর্ম করে টরে করে স্নান করে ছাদে কাপড় মেলতে গেছে। এবার ছাদে কাপড় মেলেওছে। মেলে যখন ও নিচে নামছে, তখন মানে কিচ্ছু নেই, হঠাৎ করে ও সিঁড়ি থেকে স্লিপ করে গেছে, এবং স্লিপ করে গিয়ে এমনই ভাবে পড়েছে যে ওর পা কিন্তু ভেঙে গেছে, মানে প্রিয়ার পা ভেঙে গেছে। এবার ওর শাশুড়ির যে যা, এরা সবাই ছুটে এসে তারপরে সুদীপ্তকে খবর দিয়েছে। সুদীপ্ত এসে মানে সুদীপ্ত আসার আগেই বউকে ডাক্তারখানায় নিয়ে গেছে, নিয়ে গিয়ে এক্সরে করে বোঝা গেছে যে পা ভেঙে গেছে, কারণ ও উঠতেই পারছিল না, পা ভেঙে গেছে, পা প্লাস্টার করতে হবে। তো ওর কিন্তু আর শপিং করতে যাওয়া হলো না। এবং সুদীপ্ত এটা নিজে বুঝতে পারলো যে এখানে কিছু একটা ব্যাপার আছে, না হলে কিছু না কিছু ও মানে যবে থেকে ওর এই নতুন বউয়ের সাথে ও পুজোতে কি কেনাকাটা হবে, ও এই ব্যাপারটা তো সুদীপ্তর মধ্যেই ছিল, বউয়ের সাথে আলোচনা করতে যে পুজোতে কি কেনা হবে, কাকে কি দেওয়া হবে। এবং ওর পুরনো শ্বশুর বাড়ির সাথেও যেহেতু সম্পর্ক ভালো ছিল, বাচ্চারা মামা বাড়িতে যেত, ওর শাশুড়ি আসতো, সেই কারণে ওর দেওয়া টেওয়ার ব্যাপারে একটা ওই শ্বশুর বাড়িরও জায়গা ছিল যে ওইখানকেও দিতে হবে, আবার নতুন যে বিয়ে হয়েছে সেই শ্বশুর বাড়িতেও দিতে হবে। ওর বউয়ের সাথে আলোচনা করতে, কিন্তু ও বুঝতে পারতো যে কিছু একটা আনইজি ফিলিংস হতো ও যখন এই আলোচনাটা করতো, কিরকম একটা পরিবেশ ভারী ভারী লাগতো, কিরকম একটা মানে ওর মনে হতো যে কেউ ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে, বা ওর পাশে দাঁড়িয়ে ও কি বলছে তার কথা শুনছে, ওর পাশে এসে কেউ একটা বসছে, এরকম ওর একটা অনুভূতি হতো সবসময়। তো যখন ওর মানে ওয়াইফ প্রিয়া এরকম ভাবে অ্যাক্সিডেন্ট করলো, তখন ওর মনে হলো যে এটা রমার এর মধ্যে কোনো একটা হাত আছে। তো এটা তো কেউ বললে বিশ্বাস করবে না, আর ও বললও না, যে কি হবে বলে, এরকম একটা, এটা হয়তো আমারই ভুল ধারণা। গেল তারপরে ওই প্রিয়া তো মাস 3 মানে বিছানায় পুরো শুয়ে থাকলো। তারপরে মানে সুস্থ হতে হতে একটা 6-7 মাস সময় লেগে গেল প্রিয়ার। এবার নেক্সট ইয়ার পুজোর সময় আবার ওরা চিন্তা করছে যে স্বাভাবিকভাবে পুজোর সময় তো শপিং এ যাওয়ার ব্যাপারই রয়েছে। তো সুদীপ্ত না এবার একটু টেনশনে পড়ে গেছে যে না, দরকার নেই, মানে ওর বউকে নিয়ে ও আর শপিং এ যেতে চাইছে না। আর ঈশাকে বললো যে, প্রিয়াকে বলছে যে প্রিয়া এবার আর ওইভাবে শপিং এ যাবো না, ওই মা আর মানে ওর যে ভাইয়ের বউ প্রদীপ্তর বউ মোনালিসা, তো ওকে বললো যে মা আর মোনালিসা গিয়ে যা কিনে আনবে সেটাতেই না হয় হবে। তখন সে বলছে যে প্রিয়া বলছে না না, এটা হয় নাকি, আমাদের এত আত্মীয়, তাদের জিনিসপত্র দিতে হবে, আমার বাবার বাড়িতে জিনিসপত্র দিতে হবে, তো আমি না গেলে হয় নাকি।
তো এবার সুদীপ্ত বলছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও মায়ের সাথে, কিন্তু আমি যাব না। তখন বলছে এটাও হয় নাকি যে যাবে না, ওদিকে ভাই তো যাবে, মানে ওর দেওরের কথা বলছে, ভাই তো যাবে, সবাই যাবে, তুমি যাবে না, বাবা তো বাড়িতে থাকবে, বাবা বাড়িতে থাকবে, আর বাচ্চারা যদি না যেতে চায় না যাবে, আমরা আমরা সবাই যাব। তো প্রদীপ তো মানে যাবো না সুদীপ তো যাবো না করেও রাজি হয়েছে যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি অফিস থেকে ওখানে চলে যাব। এবার ওরা তো যথারীতি বেরিয়েছে, বেরিয়ে একটা ট্যাক্সি নিয়েই আর কি সবাই যাচ্ছে। আর প্রদীপ্তও তার অফিস থেকে আসবে, সুদীপ্তও তার অফিস থেকে আসবে। প্রদীপ তো কলকাতাতেই চাকরি করে, আর সুদীপ্ত তো ট্রান্সফার নিয়ে কলকাতাতে এসেছে, যাই হোক এরকম ঠিক হয়েছে। এবার ওরা গেছে, মানে বেরিয়েছে, ট্যাক্সি বুক করে বেরিয়েছে। এবার দেখছে যে ওরা সাউথ কলকাতায় শপিং করতে যাবে। দেখছি রাসবিহারী মোড়ের ওখানে মানে কিছু একটা হয়েছে যে কারণে অবরোধ, মানে কোনোভাবেই ওরা কিন্তু আর যেতে পারছে না। তো ওরা কিন্তু সেদিনকে আর যেতে পারলোই না। আর তখনকার দিনে তো কারণ মোবাইল ফোন ছিল না, এসটিডি পিসিও এগুলো ছিল। তো এসটিডি থেকে ফোন করে সুদীপ্তর অফিসে সুদীপ্তর মা বলে দিল যে আমরা আর এগোতে পারছি না, ফলে আজকে আর শপিং এ যাওয়া হবে না, অন্য কোনো দিনের ব্যাপার আর কি যাব। তো এই দিনটা গেল, ওরা আবার ব্যাক করে আসলো। এবার হচ্ছে তারপরের যেটা অ্যাটেম্প ওরা নিল যে শপিং এ যাবে, সেদিন ওর মা মানে খুব বলছে যে না আমি আর কি করতে যাব, তোরা মানে তোরা আর বৌমারা গিয়ে বাচ্চাদের নিয়ে বাজার করে আয়। এবার ওর মা সে মানে রান্না বান্না আর কি একটু করতে গেছে। এবার তখনকার দিনে হিটার ছিল, ইলেকট্রিক হিটার। তো ওর মা কিছু একটা বসিয়েছে হিটারটার ওপরে, বসিয়ে নিয়ে সুইচটা অন করতে গেছে। এমন জোরে ইলেকট্রিক শক খেয়েছে যে ওর মা সেখান থেকে ছিটকে পড়ে রান্নাঘরের দরজায় ধাক্কা লেগে পুরো মাথার পেছন ফেটে গেছে। সেদিন তাকে হসপিটালাইজড করতে হয়েছে এবং মাথায় 18টা স্টিচ পড়েছে, মাথার পেছনে 18টা স্টিচ পড়েছে। এইবার আর সুদীপ্ত আর কি একদম কনফার্ম যে এর মধ্যে রমা কিছু না কিছু ভাবে ইনভলভ আছে। তখনও ওর বাবাকে বলেছে যে মা সুস্থ হয়ে উঠুক, তখন আমি এই বাড়িতে একটা পুজো আর্চা বা একজন কাউকে নিয়ে এসে আমি দেখাবো যাতে এইরকম ঘটনা ঘটছে কেন, যে যতবারই আমরা শপিং করার কথা বলছি ততবারই এইরকম ঘটনা ঘটছে, কারোর না কারোর কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে যেতে ওরা পারছেই না পুজোর শপিং এ। কিভাবে কাটছে, আত্মীয়রা যে জিনিসপত্র দিচ্ছে তাই দিয়ে ওদের পুজো কাটাতে হচ্ছে। তো যাই হোক ওর মারও সুস্থ হতে প্রায় মাস 2-2.5 সময় লাগলো। তারপরে সুদীপ্ত একজন ওই ঠাকুর গোছের আর কি ঠাকুর মশাই গোছের লোককে ডেকে আনলেন, যে এই সমস্ত বিষয়ে একটু জানে বা চর্চা করেন। তিনি বাড়িতে ঢুকে সমস্ত কিছু দেখে টেকে বললেন যে ওর বাড়িতে এমন কোনো একটি মানে আত্মা আছে যে ওর বাড়ির কোনো ক্ষতি করবে না, কিন্তু সে হয়তো চাইছে না, তার মন মতন কিছু কাজকর্ম সে করিয়ে নিতে চাইছে ওদের দিয়ে, যেটা না করলেই সে রেগে যাচ্ছে এবং ওদের বিভিন্ন রকম ক্ষতি করছে। তা সুদীপ্ত তখন বলছে যে একে কি কোনোভাবে আর কি কিছু করা যায় না? তার ঠাকুরমশাই বলছে যে হ্যাঁ ঠিক আছে, আমি একটু চিন্তা করে নিয়ে আমি বলবো যে কি কি করতে হবে বা না করতে হবে। ভালো কথা, ঠাকুরমশাই চলে গেছে। এইবার সেই দিন রাতে সুদীপ্ত যথারীতি কি হয়, তখনকার দিনে তো অ্যাটাচড বাথ ছিল না, তখনকার দিনে মানে বাড়ির বাথরুমটা হয় বাড়ির থেকে কিছুটা দূরে থাকতো বা বাড়ির সাথে লাগোয়া, কিন্তু বাড়ির ছাদের নিচ থেকে বেরিয়ে বাথরুমটায় যেতে হতো। তো রাত্রিবেলায় সুদীপ্ত ঘুম থেকে উঠে প্রতিদিনই একবার করে মাঝরাতে উঠে সুদীপ্ত বাথরুমে যেত। তো সেদিনকেও ও বাথরুমে গেছে। বাথরুমে যখন গেছে তখন কিছু না, যখন বাথরুম করে পিছন ফিরে ও ফিরেছে তখনও দেখছে যে ওখানে রমা দাঁড়িয়ে রয়েছে।
রমা দাঁড়িয়ে রয়েছে এবং রমার মানে চোখ দিয়ে মানে যেন চোখ দুটো বিভৎস, মানে ওকে থ্রেট করার মতন বা হিংসাত্মক চোখে ও তাকিয়ে রয়েছে এবং কিছু একটা বলার চেষ্টা করছে ওকে। মানে ও দেখতে পাচ্ছে কিন্তু একটা ছায়া ছায়া, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওটা রমারই মূর্তি, রমারই মুখ, এবং জামা কাপড় পরা পরিষ্কার বোঝা যাচ্ছে, কিন্তু জিনিসটা কিন্তু মানে একটা পুরো মানুষের যেমন সলিড শরীর হয় সেরকম নয়, ব্যাপারটা একটা হালকা হালকা এরকম একটা যেন ভাষা ভাষা একটা শরীর। সে ওকে কিছু বলছে এবং শাসাচ্ছে রীতিমতো, মানে চোখটা দেখে বোঝা যাচ্ছে ওকে থ্রেট করছে। এবার সুদীপ্ত তো মানে টেনে দৌড় দিয়ে ঘরে চলে এসছে, মানে যতই ওর আগের ওয়াইফ হোক বা যাই হোক, ও তাকে কিন্তু যেহেতু তখন সে আত্মা, ও কিন্তু আর তাকে নিতে পারলো না আর কি ব্যাপারটা। ও ছুটে দৌড়ে চলে আসলো। আসার পরে পরের দিনে ও ঠাকুরমশাইয়ের কাছে গেল যে ঠাকুরমশাই এরকম এরকম আমি দেখেছি। তখন ঠাকুরমশাই একটা কথাই বললেন যে তুমি এবং তোমার স্ত্রী এই বাড়িটা মানে কি হয়েছিল, প্রথমে জানতে চাইলো কি হয়েছিল। তখন ও ওই ঘটনাগুলো বললো যে ও এখানে এসেছিল বাজার করতে, এরকমও করতে পারেনি, তারপরে মারা যায়, তারপরে আমরা যত পারি পুজোতে শপিং করতে যাই, তাতে এরকম হয়। তখন ঠাকুরমশাই বললো বরমশাই যে ওকে এ বাড়ি থেকে সরিও না, সরাতে গেলে তোমার বাড়ির কোনো না কোনো ক্ষতি হবে, কারোর না কারোর কোনো ক্ষতি হবে। তোমরা বরঞ্চ এই বাড়িটা ছেড়ে আর যারা আছে থাকুক, তুমি তোমার স্ত্রী এবং বাচ্চারা, এবং ততদিনে প্রিয়ার আবার একটা বাচ্চা হয়েছে বা বাচ্চা হবে এরকম অবস্থা, তো তোমরা এই বাড়িতে থেকো না। ও হয়তো স্বাভাবিক ব্যাপার, তোমার স্ত্রীকেও সহ্য করতে পারছে না, তো তোমরা একটা অন্য বাড়ি দেখে ভাড়া চলে যাও বা একটা অন্য বাড়ি কেনার বন্দোবস্ত করো, যেখানে মানে ওর ছায়াটা নেই। তো তারপরে এই সুদীপ্ত ওরা এন্টালিতে একটা বাড়ি দেখে চলে গিয়েছিল এবং পরবর্তীকালে সেখানেই ওরা বাড়ি কিনে প্রিয়া এবং সুদীপ্ত এবং ওদের পরবর্তীতে একটি ছেলে হয়েছিল, মানে ওর 2 ছেলে এবং 1 মেয়ে সুন্দরভাবে তাদের বাকি জীবন কাটিয়েছে। এবং সেখানে যাওয়ার পরে কিন্তু আর কোনো উপদ্রব বা এই যে রমার উপস্থিতি সুদীপ্ত কিন্তু আর বুঝতে পারেনি। তো এইটা ছিল আমার প্রথম ঘটনা। এটা বারবারই যেহেতু এরকম হতো, সে কারণে এটা ধরেই নিতে হবে যে ওখানে ভৌতিক অবশ্যই কিছু ছিল বা রমার আত্মা শান্তি পায়নি। এবং সুদীপ্ত জিজ্ঞাসা করেছিল যে এমন কি কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিতে ওর আত্মা শান্তি পেতে পারে। তখন ওই ঠাকুরমশাই বলেছিল যে আত্মা মানে যারা সাডেনলি ডেথ হয় এরকম করে, তো এগুলোকে সবগুলোই অপঘাত মৃত্যুর মধ্যেই পড়ে বলতে গেলে, মানে ম্যাচিওর ডেথ নয়। তো সেক্ষেত্রে এই আত্মাগুলো একটা সার্টেন টাইম পর্যন্ত প্রেতজনি প্রাপ্ত হয়, তো সেই কারণে তাদেরকে সরিয়ে দেওয়া যায় না। মানে তাদের হয়তো ওই বাড়ি থেকে সরিয়ে দেওয়া যাবে, কিন্তু তাদের মুক্তি দেওয়া যায় না, এবং মুক্তি না পেলে সেই অতৃপ্ত আত্মা বারবার ফিরে ফিরে আসার চেষ্টা করে সেই জায়গাতে যে স্পটটায় ও লাস্ট ছিল, যেখান থেকে ওর অতৃপ্তিটা ছিল, অতৃপ্তি নিয়েও যেখান থেকে গেছে সেই জায়গাটাতেই ওরা ফিরে ফিরে আসে। তার মানে এই নয় যেখানেই তুমি যাবে সেখানেই ও আসতে পারবে, এটা নাই আসতে পারে, কিন্তু সেই স্পটে কিন্তু ও ফিরে ফিরে আসে একটা সার্টেন টাইম পর্যন্ত। একটা সার্টেন টাইমের পরে এটা কেটে যায়, নিজে থেকেই কেটে যায়। তো সেটা কত টাইম কেউ জানে না, এটা এই প্রেতজনি থেকে মুক্তি কতদিনে পাবে সেটা কেউ জানে না। তো এইটা করতে গেলে হয় এটা মানে লোককে সফল হয়, অথবা যদি সফল না হয় তাহলে একটা মানে বিভৎস ক্ষতি সেই আত্মা করে দেয়। সুতরাং ওই ঠাকুরমশাই না করেছিল সুদীপ্তকে ওই আত্মাকে না ঘাটাবার জন্য। এই হলো প্রথম গল্প। কারা দেখছেন, আমি শুধু সুকল্যাণকে দেখতে পাচ্ছি, সুকল্যাণ ইজ ওয়াচিং, এছাড়া কাউকে দেখতে পাচ্ছি না। যাই হোক, পরবর্তীতে শুনে নিয়ে জানাবেন যে কেমন লাগলো গল্প। এটা ছিল আমার প্রথম উপস্থাপন। যেহেতু কেউ নেই, সুতরাং কারোর সাথে গল্প করারও নেই, আড্ডা মারারও নেই। আমি আমার পরবর্তী গল্পে চলে আসি।
পরবর্তী গল্পটা হচ্ছে একটা অলৌকিক গল্প বলি। এটা হচ্ছে কৃষ্ণনগরের গল্প। কৃষ্ণনগরে ভরচাজ পরিবার বলে একটা পরিবার ছিল এবং তাদের প্রতিষ্ঠিত গৃহদেবতা ছিল, এবং সেই গৃহদেবী ছিলেন যাকে এরা মানে বংশ পরম্পরায় পুজো করতেন। এবং সেই গৃহদেবীর উপস্থিতি ওই ভরচাজ বাড়িতে যারাই যেতেন, যারাই থাকতেন, তারা টের পেতেন। রাত্রেবেলায় হয়তো দেখা যেত কেউ একটা ওই যে ঠাকুর ঘর ছিল, ঠাকুর ঘর মানে ঠাকুর দালান ছিল আর কি, ঠাকুর দালানের যে সিঁড়ি, মানে অন্ততপক্ষে 8-10টা সিঁড়ি উঠে ঠাকুর দালান, তো সেই ঠাকুর দালানের সিঁড়িতে পা ঝুলিয়ে হয়তো কেউ বসে আছে, এবং সেই সিঁড়ির দুপাশ দিয়ে বসার মতন জায়গা ছিল। দেখা যেত যে ওই বসার জায়গায় কেউ হেলান দিয়ে বসে আছে, অথবা কেউ সিঁড়ি দিয়ে নামছে, নেমে ঠাকুর দালানের যে উঠোন ছিল সেখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। কারোর কেউ হয়তো শুনতে পেত যে ওই কোনো একটা নুপুর পরে হাঁটার শব্দের মতন একটা শব্দ হচ্ছে, বা মানুষ হাঁটা চলা করলে যেমন একটা আওয়াজ বোঝা যায় সেই রকম আওয়াজ হচ্ছে। এরকম বিভিন্ন জন বিভিন্নভাবে ওই উপস্থিতি অনুভব করতেন, এবং ওরা জানতো যে ওটা ঠাকুরই ওখান দিয়ে ওইভাবে রাত্রেবেলায় হাঁটাচলা করে। এমনকি দুপুরের দিকেও যখন সবাই ঘুমিয়ে পড়তো, মানে নিস্তব্ধ হয়ে যেত, তখন অনেকেই দেখেছে যে একজন সুন্দরী বউ হেঁটে হেঁটে অনেক সময় মন্দিরে, হাতে কখনো ফুল নিয়ে বা কিছু নিয়ে মন্দিরে উঠতে অনেকেই দেখেছে। তো ওরা এই ব্যাপার সাথে একদম হ্যাবিচুয়েটেড ছিল, এবং ওরা ওদের বাড়িতে কোনো অতিথি আসলে তাকে ওরা বলেই দিত, নতুন কোনো অতিথি আসলে, যে তোমরা যদি এরকম কাউকে দেখো কোনো রকম ভয় পাবে না, কোনো রকম চিৎকার করবে না, যে উনি যেমন আছেন ওনাকে ওনার মতন থাকতে দেবে, তোমরা তোমাদের যে কাজ করার করে যাবে। কারণ ওদের ঠাকুর দালানটা পার হয়ে তারপরে ওদের ওই বাথরুম টাথরুম গুলো ছিল, মানে পার হয়ে যেতে হতো। তো সে কারণে ওদের ওই যাতায়াতের পথে অনেক সময়ই দেখা যেত যে কেউ একটা শর্ট করে সরে গেল, মানে কাউকে দেখলে তখন সে সরে যেত। থ্যাংক ইউ সোমা ফর ওয়াচিং। তো এবার কি হলো যে এই যে ঠাকুরের সাথে এদের এমন একটা বন্ডিং ছিল যে ওদের পুজোয় যদি কোনো ত্রুটি হতো ওরা সেটা বুঝতে পারতো। মানে সেদিন ঠাকুরের মুখ যেন একটু কালো থাকতো বা ভার থাকতো, এটা ওরা বুঝতে পারতো। অন্য মানুষ কিন্তু বিগ্রহ দেখে বুঝতে পারতো না যে কি চেঞ্জ আছে, কিন্তু ওরা বুঝতে পারতো। হ্যাঁ স্যার, ডক্টর মার্টিন থাকুন, দেখুন, শুনুন একটু। তো ওরা কখনোই বুঝতে পারতো না যে, ওরা বুঝতে পারতো কি রকম একটা যেন ঠাকুরের মুখ বিবর্ণ বা কালো বা একটু ভার লাগছে বা শুকনো লাগছে যদি পুজোয় কোনো ত্রুটি হতো। আবার যদি পুজো একদম ঠিক হতো, বা ঠাকুর আর কি সেদিন এমন একটা ভোগ দেওয়া হয়েছে যেটা ঠাকুরের খুব প্রিয় ভোগ, তো দেখা যেত ঠাকুরের মুখ খুব উজ্জ্বল। এবার হতে পারে এটা ওদের দৃষ্টি বা মনের ভুল, যাই হোক ওরা এটা বুঝতে পারতো। তো এইরকম একদিন হয়েছে কি, ওই ভরচাজ গিন্নি খুব করে বাড়িতে কুলের আচার দিয়েছে, এবং সেটা ঠাকুর দালানে শুকোতে দিয়েছে, বয়াম ভরে শুকোতে দিয়েছে, কুলের আচার দিয়ে বয়াম ভরে শুকোতে দিয়েছে। প্রচুর রোদ আসতো ঠাকুর দালানে। এইবার দেখছে যখন আর কি বিকেল বেলা, মানে দুপুর বেলা দিয়েছে, দিয়ে তো সবাই আর কি ঘুমোতে টুমোতে গেছে, বিকেল বেলায় দেখছে যে ওই কুলের আচার মানে মেঝেতে ছাপ পড়ে রয়েছে, এবং ছোট ছোট পায়ের দাগ চারপাশে, মানে যেন ওই কুলের আচারটার এক জায়গায় পড়ে রয়েছে, তার সেটা যেন কেউ একটু পাড়িয়েছে, সেইটা পাড়িয়ে যেন কেউ চলে গেছে, এরকম আর কি ছাপ। ভাবছি কি কে আসবে, চারপাশে কোন বাচ্চা আসবে যে ঠাকুর দালান থেকে কুলের আচার নেবে। যাই হোক কোনোভাবে হয়তো আমার হাত থেকেই পড়েছে, বা কোনোভাবে ছাপ মানে পায়ে চাপ লেগে গেছে, এই ভেবে ভরচাজ গিন্নি তো আচার তুলে নিয়ে চলে এসছে। এবার পরের দিন আবার আর কি পুজো, সন্ধ্যাবেলায় আরতি টারতি যা হওয়ার টওয়ার হয়েছে, পরের দিন আর কি যখন ভোগ দিয়েছে দেখছে যে
প্রত্যেকদিন ভোগ দেওয়ার পরে ভোগের একটা স্বাদ হয়, সবসময় ভোগের একটা আলাদা স্বাদ হয়। এমনি যে রান্না হয় তার যে স্বাদ আর ভোগের স্বাদের মধ্যে একটা ডিফারেন্স হয়, যেটা যারা ভোগ খেয়ে অভ্যস্ত তারা এটা বোঝেন। আর ওরা দেখছে মানে এই যে ভোগটা দিয়েছে পরের দিন যখন প্রসাদটা নিচ্ছে ওরা দেখছে যে সেই স্বাদটা কিন্তু নেই, ভোগের যে প্রতিদিনের স্বাদ হয় সেই স্বাদ নেই। তা ভেবেছে যে রান্না বান্নার নিশ্চয়ই কোনো ত্রুটি হয়েছে, সেই কারণে ভোগের ওই স্বাদ নেই। এবার পরের দিন আবার আচার তো আর একদিন রোদে দেয় না, আচার পরপর রোদে দেয়, আবার সেই বয়াম শুদ্ধ রোদে দিয়েছে, আর ঠাকুর দালানেই রোদে দিয়েছে। এবার সেদিন ওরা দেখছে এসে যে বয়ামটা খোলা, বিকেল বেলায় যখন আর কি দেখেছে তখন দেখছে যে বয়ামটা খোলা। আর কিন্তু না, আচার টাচার কিচ্ছু নষ্ট হয়নি, যেমন যা আছে তাই আছে, কিন্তু বয়ামের কাচের বয়াম তো মাথায় এরকম একটা ঢাকনি থাকতো, সেই ঢাকনিটা খোলা, খুলে নিচে রাখা হচ্ছে। এবার ভরচাচিনী বলছে আমার এত ভুল হবে, আমি বয়াম খুলে রেখে চলে যাব, এটা তো হতে পারে না। যাই হোক, একটু খটকা লেগেছে। এইবার ভট্টাচার্যিনী আবার তার আচার তুলে নিয়ে চলে এসছে। রাতের বেলায় যখন মানে ভোগ দিয়েছে তখন আর কি ফল আর মিষ্টি ভোগ দেওয়া হতো, তো মানে কাঁচা ভোগ মনে হয় বলে এটাকে, রান্না কিছু দেওয়া হতো না, ফল আর মিষ্টি দেওয়া হতো। তো তখন যখন দেওয়া হয়েছে তখন মানে যখন আর কি ভোগ নিবেদনের পরে কিছুক্ষণ রেখে দরজা বন্ধ করে রেখে তারপরে সেই ভোগটা খোলা হয়। দেখছে যে যে পাত্রে সন্দেশ ফল দেওয়া রয়েছে সব সন্দেশ ফল সারা ঘরে ছড়ানো, মানে কেউ যেন থালা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে মোট কথা। তো ভাবছে এবার ভট্টাচ মশাই নিজে হাতে পুজো করতেন, তিনি তখন ঠাকুরকে বলছেন যে মারে আমার কি পুজোয় কোনো ত্রুটি হচ্ছে যে কারণে তুই সকালবেলায় ভোগ গ্রহণ করিসনি, আমি বুঝতে পেরেছি, আর সন্ধেবেলায় তুই ভোগ ছড়িয়ে ফেলে দিলি, কি কি আমার মানে অপরাধ কি করেছি যেটা কারণে তুই এত ক্ষুব্ধ হচ্ছিস মা? তো ঠাকুরের কাছ থেকে কোনো তো উত্তর আসেনি, স্বাভাবিক ব্যাপার। তো ভট্টাচ মশাইয়ের মন খুব খারাপ, মানে নিজেও সেদিনকে রাত্রেবেলায় আর মানে জল গ্রহণ পর্যন্ত করেননি, উনি কাজকর্ম শেষ করে ঠাকুর ঘর বন্ধ করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছে। এবার কি হতো, আগেকার দিনে স্বামী যদি না খায় স্ত্রীও খেত না, ওনার স্ত্রীও খায়নি, স্ত্রীও শুয়ে পড়েছে। এবার সেই রাত্রে শুনতে পাচ্ছে যে সারা উঠোন জুড়ে কেউ যেন নপুর পড়ে মানে রাগে পা দুপ 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 করে যেন চলছে, মানে তাদের ঝমঝম ঝমঝম করে নুপুরের শব্দ হচ্ছে। তখন ভট্টাচ মশাই উঠে বসেছেন, কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন, শুধু চারদিকে ওই ঝমঝম ঝমঝম শব্দ শুনতে পাচ্ছে। এবার ভট্টাচ মশাই বলছেন মারে তুই বল যে আমার ত্রুটিটা কোথায় হচ্ছে সেটা বল, না আমি বুঝবো কি করে কোথায় ত্রুটি হচ্ছে। তাই এই করতে করতে শেষ রাতের দিকে একটু তন্দ্রা এসেছে, ঘুমিয়ে পড়েছে ভট্টাচ মশাই। তখন স্বপ্ন দেখছে যে তুই বুঝতে পারছিস না, কেউ একটা বলছে তুই বুঝতে পারছিস না যে আমি কি চাইছি, তুই তুই বুঝতে পারছিস, তোর বউ আরো ভালো করে বুঝতে পারছে, কিন্তু আমাকে দিচ্ছিস না, তোরা আমাকে না দিয়েই সবকিছু তোদের মতন ভাবে তোরা মানে গ্রহণ করছিস, আমাকে একটু দিলে কি হয়, মানে একটা বাচ্চা যেমন ঠিক বলে ঠিক সেই রকম যেন কেউ আর কি ভট্টাচ মশাইকে বলছে যে তোরা বুঝতে পারছিস কিন্তু তোরা আমাকে দিচ্ছিস না। তো ভট্টাচ মশাই উঠে পড়েছে, আর ওই কথাটা মানে স্পষ্ট মনে আছে, তুই যা বুঝতে পারছিস তার থেকে তোর গিন্নি বেশি বুঝতে পারছে। তখন তাড়াতাড়ি উঠে উনি ওনার গিন্নিকে বলছে যে কি গো, কি কি বুঝতে পারছো তুমি, ঠাকুর কি চাইছে তুমি দিচ্ছ না? তখন ভট্টাচার্য বলছে যে কি রাত্রিবেলা বক বক করছো, কি দেবো না ঠাকুরকে, ঠাকুরকে তো যা নিত্য পুজোর যা দেওয়া হয় সেটা প্রতিদিনই দেওয়া হয় এবং নিয়ম মেনে সবই বাজার থেকে আনা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সেগুলো ধুয়ে টুয়ে সবই দেওয়া হয়, সব গঙ্গা জলে ধোয়া হতো, তো দেওয়া হয়, কি দেওয়া হয় না ঠাকুরকে? তখন ভট্টাচ মশাই বলছেন না না কিছু নিশ্চয়ই ত্রুটি হচ্ছে, না হলে মা কি আমার এইরকম ভাবে রাগ দেখাবে, এটা হতে পারে না। তুমি শুনলে না মানে সারা রাত কেমন ঝমঝম করে আসলে? ভট্টাচ যে আমি কিছু শুনতে পাইনি, ঝমঝম করে কেউ হেঁটেছে টেটেছে শুনতে পাইনি, উনি সারাদিন কাজ করতেন, উনি শুয়েছেন ঘুমিয়ে পড়েছেন। তো যাই হোক, এরপরে পরের দিন সকাল হয়েছে,
সকাল হওয়ার পরে সকালে খুলেছে, দরজা খুলেছে ঠাকুর ঘরে, দেখছে যে ঠাকুর ঘরে সারা মেঝেতে ঘটের জল পড়ে টড়ে একাকার কাণ্ড, মানে কেউ যেন সবকিছু মানে তছনছ করে দিয়েছে। ঘটের জল পড়ে রয়েছে, ঠাকুরের গলার যে মালা সেগুলো ছিঁড়ে ভুড়ে সারা ঘরে ছড়িয়ে রয়েছে এরকম। তো ভট্টাচার্য মশাই হাত জোর করে ঠাকুরের সামনে বসেছে যে মা তুই আমাকে বল যে তোর কি দরকার, যতক্ষণ না বলবি আমি এখান থেকে উঠবো না, অন্য জল কিছু গ্রহণও করবো না। তুই তো কিছুই গ্রহণ করছিস না, তাহলে আমিও কিছু গ্রহণ করবো না, আমি তোর সামনেই বসলাম, তুই আমাকে বল, নিজের মুখে বল, আমি তো বুঝতে পারছি না, তুই আমাকে নিজের মুখে বল। তো ভট্টাচার্য মশাই মানে কোনো ওই সারা শব্দ পায়নি। তো এইভাবে যখন ভট্টাচার্য মশাই বসে রয়েছে, এদিকে তো ভট্টাচার্য গিন্নি যা ঠাকুরের ভোগ টোক তৈরি করার সমস্ত কিছু তৈরি করে ঠাকুর ঘরে এনে উপস্থিত করেছে, পুজো দেবে। তখন ভট্টাচার্য মশাই বলছে যে ঠিক আছে আমি স্নান করে আসি, তুই আজকে খেলে আমি আজকে খাবো, আর তুই যদি না খাস তাহলে আমি কিছুই খাবো না। তখন মানে যখন ও স্নান করতে গেছে তখন মানে ওদের পুকুর ছিল, পুকুর ঘাটে স্নান করতে নেমেছে যখন, তখন পুকুর ঘাটে দেখছে যে একটা পাতার উপরে, একটা ডুমুর পাতার উপরে কেউ কুলের আচার রেখে গেছে। তখন ভট্টাচার্য মশাইয়ের মনে হয়েছে যে আরে এইখানে তো কুলের আচার আসার কথা নয়। তখন ভট্টাচার্য গিন্নিকে, আর এই যে কুলের আচার ওই ঠাকুরের দেওয়া মানে দালানে যখন দেওয়া হয়েছিল সেই কুলের আচার ছড়িয়েছিল, ওখানে পায়ের ছাপ ছিল, এগুলো তো সব আমি ভট্টাচার্য গিন্নি ভট্টাচার্য মশাইকে বলেছে। আর ওইখানে ওই কুলের আচার দেখে তখন ভট্টাচার্য মশাইয়ের মনে হয়েছে ঠাকুর কুলের আচার খেতে চাইছে। এইবার যে মুহূর্তে মানে উনি উঠেছে, উনি তো মানে দৌড়ে আর কি ওনার স্ত্রীকে বলতে এসেছে যে ঠাকুর কুলের আচার খেতে চাইছে। তো এবার ওনার মনে হয়েছে ঠাকুর কি ওনার স্ত্রী যে কুলের আচার দিয়েছে সেটা খেতে চেয়েছে, নাকি ওই ডুমুর পাতায় যে কুলের আচারটা আছে সেটা খেতে চেয়েছে। তো ওই পুকুর ঘাট বাঁধানো থাকে না, ওখানে বসার জায়গা থাকে, সেই রকম বসার জায়গাও ছিল ওখানে। তো ওইখানে যখন আবার মানে ওখানে ওই সিঁড়িগুলো দিয়ে উঠে এসেছে, উঠে এসে কিছুটা এগিয়ে এসে আবার মনে হচ্ছে না ওইটা যদি খেতে চায় ঠাকুর এবং ওইটা যদি কেউ নিয়ে যায়, বা তখন তো একজনের পুকুরে অন্যরাও স্নান টান করতে আসতো, উনি আবার দৌড়ে গেছে ওই কুলের আচারটা আনতে, তখন গিয়ে দেখেছে ওখানে আর কোনো কুলের আচার নেই। তখন এবার পরিষ্কার হয়েছে যে ঠাকুর ওটা বোঝাবার জন্যই ওখানে ওই কুলের আচারটা রেখেছিল। এবার তাড়াতাড়ি দৌড়ে এসে স্ত্রীকে বলেছে যে তুমি একটা পাত্রে তোমার কুলের আচার সাজিয়ে নিয়ে এসে ঠাকুরের সামনে দাও, ঠাকুর কুলের আচার খেতে চাইছে। তো ভট্টাচার্য গিন্নি ভয়াম শুদ্ধ কুলের আচার এনে মানে পুরো ঢেলে দিয়েছে একটা পাত্রে। এবার কাঁসার পাত্রে তো কুলের আচার দেওয়া যায় না, তো পাথরের যে পাত্র তাতে করে পুরো কুলের আচার ঢেলে দিয়েছে ঠাকুরের ওখানে দিয়ে। এবার ভট্টাচার্য মশাই নিবেদন করেছে। এবং সব থেকে মজার বিষয় এটাই যে যখন নিবেদন শেষ হয়ে ঘর বন্ধ করে দিয়েছে এবং পরবর্তীতে যখন ঘর খুলেছে প্রসাদ নেওয়ার জন্য, তখন দেখছি যে কুলের আচার থেকে মানে যে পরিমাণ কুলের আচার ওই যে ডুমুর পাতায় দেখেছিল সেই পরিমাণই একটা জায়গা থেকে কুলের আচার নেই, ওই পাত্রটায় কুলের আচার নেই, মানে সবটাই আছে, শুধু ওই জায়গা থেকে একটা অংশ নেই কুলের আচার। তো এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। এই কুলের আচার ঠাকুরেরও যে খেতে ইচ্ছে করে, বা ঠাকুরও যে সত্যি মানুষের ডাকে সাড়া দেয় যদি সেভাবেই তাকে আরাধনা করা যায়, এটা যারা মানেন তারা মানেন, যারা অনুভব করেন তারা মানেন, মানে আত্মাও যারা অনুভব করেন তারাই মানেন, বাকিদের কাছে গল্প। ঈশ্বরকেও যারা অনুভব করেন তারাই মানেন, বাকিদের কাছে গল্প। তো গল্পই বলুন, ঘটনা বলুন, এগুলো বাস্তব সময়ে ঘটেছে এবং সেই ঘটনার কাহিনীগুলোই আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই ছিল আমার দুটো ঘটনা আজকে। কেমন লাগলো পরে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের অভয়া
তার বিচার আজও সে পায়নি। তাকে তিলোত্তমা বলে ডাকা হয়। তো এই তিলোত্তমার বিচার যতদিন না আসবে ততদিন যেন আমরা এই লড়াইটা লড়তে পারি। আজও হয়তো এরকম কিছু একটা অনুষ্ঠান আছে কল্যাণীর বুকেই 9টা থেকে মানে ছিল। তো যাই হোক, এই রাত দখল বলুন বা যাই বলুন, বিচার দখল যেন করা যায়, করতে পারি, তার আগে যেন এই লড়াই বন্ধ না হয়, এই আশা রেখে এবং প্রত্যেকটি মানুষকে সক্রিয়ভাবে এই আন্দোলনই বলুন বা মুভমেন্টই বলুন যাই বলুন তাতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব। এই কারণেই যে আজকে যা তিলোত্তমার সাথে ঘটেছে, কাল আমার আপনার ঘরে ঘটা কোনো বিচিত্র নয়। তো সেই কারণে এই অনুরোধ রেখে আজকের লাইভ আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য এবং শুভরাত্রি। Please subscribe to our channel Hana Tales. Comment, share, like and don't forget to hit the notification bell for more videos.